সুদূর আমেরিকা থেকে সকালের ফ্লাইটে দেশে ফিরছে অভ্র। বিমানবন্দর থেকে বেরিয়ে দেখে বাবা রাজীব চৌধুরী ইমিগ্রেশন গেটে দাঁড়িয়ে আছেন। অভ্রকে দেখে ড্রাইভার দ্রুত ছুটে এলো। সে তার হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির ট্র্যাঙ্কে রাখলো। বাসায় ফেরার পথে বাবার সাথে কিছু কথা ছাড়া খুব একটা কথা বলেনি অভ্র। শরীর ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। বাড়িতে এসে মাকে দেখতে পায়। সে কাঁদতে কাঁদতে এগিয়ে গেল অভ্রর দিকে। অভ্র মাকে এক হাতে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, কান্না বন্ধ করো মা, দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি। নিজেকে সামলালেন আছিয়া চৌধুরী। অভ্র নিচু গলায় বলল, আমি খুব ক্লান্ত মা, এখন একটু ঘুমাবো, আমাকে ডাক দিও না প্লিজ। আমি তোর পছন্দের খাবার রান্না করেছি, ফ্রেশ হয়ে আয়, আগে খাবি তারপর ঘুম। অভ্র রুমে গেল। ঘড়িতে 9টা বেজে যাচ্ছে। মিসেস রোজা রান্নাঘরের কাজ শেষ করলেন। তারপর শাড়ির আঁচলে ভিজে হাত মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। নীল ঘুমাচ্ছে। সে এসি ও ফ্যানের সুইচ বন্ধ করে ঘরের লাইট জ্বালিয়ে দেন। এরপর উচ্চস্বরে বললেন, তাড়াতাড়ি ওঠো, এখন না উঠলে তুমি কলেজে যেতে দেরি করবা। নীল কাঁধ নাড়ালো, ঘুমন্ত গলায় বলল, মা গরম লাগছে, ফ্যান। মিসেস রোজা জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিলেন। মেঝেতে রোদ পড়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সকাল 9টা বাজে, এখনো ঘুমাবে? নীল চোখ খুলে তাকায়। দেওয়াল ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। জুতো পরে তাড়াহুড়োয় বাথরুমে ঢুকলো। রেডি হতে 20 মিনিট লেগেছিল। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল। মিসেস রোজা বারবার বললেন, নাস্তা করে যাও, কিন্তু কম সময় থাকায় না খেয়েই বেরিয়ে পড়ল। চালক লতিফ কলেজের গেটের পাশ দিয়ে পার্কিং স্থানে গাড়ি থামায়। নীল গাড়ি থেকে নেমে হেঁটে গেট দিয়ে ঢুকলো। ক্যাম্পাস ফাঁকা, কেউ নেই। ক্লাস শুরু হয়ে গেছে। নীল দৌড়াতে লাগলো। ক্লাসরুমের দরজায় এসে থামলো। নিজেকে কিছুটা শান্ত করলো। ক্লাসরুমের ভিতরে তাকিয়ে দেখে তার সহপাঠীরা নিজেদের মধ্যে গসিপ করছে, যার অর্থ স্যার এখনো ক্লাসে আসেননি। নীল তার বুকে একটা হাত রাখলো। তারপর সিটে গিয়ে বসলো। নীল ইন্ট্রোভার্ট, আর তার 3 বন্ধু ঠিক ওর উল্টো। ক্লাসে বসে 3 জনের ছুটির পর কফি শপে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরিকল্পনা করলো। অনেক দিন ধরে আড্ডা দেওয়া হয় না। নীল তাদের কথা শোনেনি। নীলের চোখ মুখ গম্ভীর, কাজল কপালের চামড়াটা একটু কুঁচকে জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে নীল, তুই আজ কথা বলছিস না? নীল বইয়ে মুখ চাপা দিয়ে বসে আছে। এদিক ওদিক 2-1 বার মাথা নাড়ল, যার অর্থ কিছু না। দোতলা বিল্ডিং, পুরোটা ক্যাফে। যারা পার্টি করেন তাদের জন্য ওপরের তলা সংরক্ষিত। চারপাশের পরিবেশ সুন্দর, বেশ ভিড়। একটু অপেক্ষা করার পর তারা একটি টেবিল খালি পায়। ওয়েটার এসে তাদের অর্ডার নিল। প্রায় 30 মিনিট হয়ে গেছে, ওয়েটার এখনো ফিরে আসেনি। নীল তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে টেবিলে রাখলো। তারপর বলল, তোরা বস, আমি কাউন্টার থেকে আসছি। তানিয়া নিষেধ করলো। তার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নীল কাউন্টারে গিয়ে বলল, এই যে শুনুন। হ্যাঁ ম্যাম, বলুন কি লাগবে? আমি অর্ডার করেছি, 30 মিনিট হয়ে গেছে, এখনো পাইনি। আপনারা গ্রাহকদের সেবা ঠিক মতন দিচ্ছেন না। লোকটা করুণ গলায় বলল, দুঃখিত ম্যাডাম, আজকে খুব ভিড়। আমাদের 2 জন ওয়েটার, তারা একসাথে সবকিছু সামলাতে পারছে না। আপনারা অর্ডার বলুন, আমি এক্ষুনি পাঠানোর ব্যবস্থা করছি। নীল থেমে গেল, নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আপনি রেডি করে দিন আমাকে, আমি নিয়ে যাব। লোকটা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। 10 মিনিটের পর নীল কফি ট্রে নিয়ে টেবিলের দিকে যেতে নিল। হঠাৎ কেউ একজন ছুটে এসে ধাক্কা দিল এবং সাথে সাথে ট্রেটি পড়ে গেল। নীল লোকটার দিকে একবার দৃষ্টিতে তাকালো। তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। লোকটি বলল, আমি দুঃখিত মিস, আমি আপনাকে আসতে দেখিনি। নীলা ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল। তারপর বলল, ঠিক আছে, ইচ্ছে করে কেউ এমন করবে না। আশেপাশের লোকজন অদ্ভুত চোখে তাকিয়ে আছে তাদের দিকে। এমন দৃশ্য আগে দেখেনি যেন। তানিয়া চেয়ার থেকে উঠে এলো। তানিয়া দাঁতে দাঁত চেপে বলল, কতবার বারণ করেছি, তুই শুনিসনি, ফেললি তো সব। নীল চুপ করে আছে। লোকটি বলল, তার দোষ নেই, আমার মনোযোগ না থাকায় দুর্ঘটনাটা ঘটেছে। তানিয়া জিজ্ঞেস করলো, তুমি কে? সে বলল, আমি সাদমান চৌধুরী অভ্র। নীল তানিয়ার হাত ধরল। আবার অর্ডার দিতে কাউন্টারে গেল ওরা। ভিড় দেখে এগিয়ে আসে অভ্রর বন্ধু আকাশ ও শুভ।
আকাশ অভ্রর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? কিছুই ঘটেনি। গিয়ে বসি? হ্যাঁ চল। তারা পাশাপাশি টেবিলে বসলো। অভ্র চুপচাপ পাশের টেবিলের কথাবার্তা শুনছে। তানজুম নীলকে ডাকলো, সে উত্তর দিল না। অভ্র তার নাম শুনতে পারায় মৃদু হেসে বলল, নীল। শুভ জিজ্ঞেস করলো, তুই এত দেরি করলি কেন? আমরা অনেকক্ষণ বসে আছি। আমি এই জায়গাটা চিনি না, খুঁজে বের করতে সময় লেগেছে। অভ্র কথা বলছে, কিন্তু তার মনোযোগ পাশের টেবিলে। আকাশ অভ্র দৃষ্টি অনুসরণ করে নীলের দিকে তাকালো, ঠোঁট টিপে হাসলো। আকাশ ঠাট্টা করে বলল, প্রেমে পড়ছিস? শান্ত গলায় অভ্র বলল, আমি বুঝতে পারছি না, তাকে দেখার পর থেকে শুধু আমার মনে পড়ছে। শুভ খিলখিল করে হেসে উঠল। সন্ধ্যা 7টা বাজে। অভ্র বারান্দায় দাঁড়িয়ে। ঠান্ডা আবহাওয়া শরীর ও মন ছুঁয়ে যায়। প্রথম দর্শনের অনুভূতি যে এত প্রবল হবে বুঝতে পারেনি অভ্র। তার মন খারাপ লাগছে। আকাশ বলছে ওই মেয়েকে খুঁজে বের করবে। এত সময় লাগছে কেন? ও আবার ভুলে গেল না তো? ওকে ফোন করে মনে করিয়ে দেওয়ার জন্য অভ্র রুমে এলো। বিছানায় রাখা ফোনটা হাতে তুলতেই যন্ত্রটা বেজে উঠল। আকাশই কল দিয়েছে। অভ্র কল রিসিভ করে বলল, আমি এখনই তোকে কল করতে যাচ্ছিলাম। আকাশ গাড়ি পার্ক করার পর বলল, সবুর কর ভাই, নাম পরিচয় ছাড়া মানুষ খুঁজে পেতে সময় লাগে তো। তুই এখনো তার পরিচয় জানতে পারিসনি? হ্যাঁ পেরেছি। কফি শপ থেকে 5 মিনিটের দূরত্বে একটি কলেজ আছে, তারা ওই কলেজেই পড়ে। আর বিস্তারিতটা দেখা হলেই জানাবো। আমি আসছি, এখন তুই কোথায়? হেই অব্র, দাঁড়া দাঁড়া, এখন তোর আসার দরকার নেই। আগামীকাল কলেজ ছুটির সময় আসলেই হবে, তখন দেখাবো। আকাশ কল কেটে দিল। হঠাৎ তোয়া দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে ক্ষীণ স্বরে বলল, ভাই, বাবা তোমাকে ডাকছে, জলদি আসো। অভ্র দরজা খুলে দিল। জিজ্ঞেস করলো, কেন ডাকছে? বাবা তোমাকে কিছু বলবেন। কি বলবেন? আমি জানি না, আমাকে কিছু বলেনি। রাজীব চৌধুরী গম্ভীর হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর বললেন, অভ্র, তুমি দেশে এসেছো, আমরা খুব খুশি। কয়েকটা দিন ইচ্ছে মতন ঘুরে বেড়াও, এরপর অফিস জয়েন করো। আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি থাকতে থাকতে সবকিছু বুঝে নেওয়া তোমার কর্তব্য। অভ্র চুপ করে রইল। কিছুক্ষণ সময় নিয়ে বলল, বাবা, আপনি যা ভালো মনে করবেন তাই হবে। কলেজ ক্যাম্পাসের দক্ষিণ পাশে বিশাল কৃষ্ণচূড়া গাছ। ঝরে পড়া ফুল মাটি বিছিয়ে আছে। গাছটি বেশ বড় এবং এর ছায়া ক্যাম্পাসের অনেক জায়গায় পড়ে। ক্লাস শুরু না হওয়া পর্যন্ত সবাই এখানে বসে আছে। তানজুমকে নিয়ে গাছের গুড়িতে বসে আছে নীল। ক্লাস শুরু হবে, সময় কম, তাই দুজনে কথা বলতে বলতে ক্লাসের দিকে হাঁটা দিল। তানিয়া আর কাজল ক্লাসেই বসে আছে। নীলকে দেখে বসার জায়গা করে দিল। ছুটি হলো ঠিক 3টেই। একটা ছেলে সিঁড়ি ভেঙে নীলের সামনে এসে দাঁড়ালো। তারপর তাকে একটা খাম দিয়ে বলল, এটা তোমার জন্য। কাজল জিজ্ঞেস করলো, চিঠি? ছেলেটা কিছু বলল না, মৃদু হেসে চলে গেল। সব ক্লাসরুমের সামনে ডাস্টবিন আছে। নীল খামটা ডাস্টবিনে ফেলে দিয়ে হাঁটতে লাগলো। তানিয়া রূঢ় গলায় বলল, ছেলেরা চিঠি দেয়, তোর সাথে বন্ধুত্ব করতে চাই, আর তুই তাদের চিঠিগুলো ডাস্টবিনে ফেলে দিস। নীল মুখ না দেখে কণ্ঠ শক্ত করে বলল, আমি এসব পছন্দ করি না। নীল গেটের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছে। তানজুম রিক্সা ডাকলো। রাস্তার উল্টো দিকে অভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তানিয়া হঠাৎ বলে উঠল, ক্যাফের সেই ছেলেটা না, যার সাথে গতকাল নীলের ধাক্কা লেগেছিল? কাজল তার ভুরু কুঁচকেছে। তানজুম বলল, সেই ছেলেটা এখানে কি করছে? কোনোভাবে নীলকে ফলো করছে না তো? কাজল বলল, লম্বা চওড়া কাঁধ, দেখতে সুন্দর, সুদর্শন যুবক, করলেই বা ক্ষতি কি? অভ্র অধৈর্য হয়ে গেল। অভ্র আকাশকে কিছু বলার আগে আকাশ বলল, চল যাই, তুই কথা বলে নিস। অভ্র নীলের সামনে এসে দাঁড়ালো। তার বুক ধকধক করছে, বুক ধরফর কোনোভাবেই থামছে না। অভ্র নরম গলায় জিজ্ঞেস করলো, নাম কি তোমার? নীল কথা বলল না। নীল পিছিয়ে এসে তার সামনে থেকে সরে দাঁড়ালো। কাজল শান্ত গলায় বলল, ওর নাম নীলাঞ্জনা সরকার, সবাই তাকে নীল বলে ডাকে। অভ্র বলল, আর তুমি কি তার বন্ধু? হ্যাঁ, আমরা 4 বন্ধু, বলল কাজল। নীলের মুখ থমথমে। অভ্র নীলকে চুপ থাকতে দেখে বলল, চুপ করে আছো কেন? আমি তোমার জন্যই এখানে আসছি, কিছু বলো। নীল অভ্রর প্রশ্ন এড়িয়ে গেল। ড্রাইভার গাড়ি নিয়ে এসেছে। নীল গাড়িতে বসলো। গাড়িটা চলে গেল। অভ্রর হাসি মিলিয়ে যায়। অভ্র অভিমানে রাস্তা দিয়ে হেঁটে ওপাশে গেল। আকাশ হতাশ হয়ে শুভর দিকে তাকালো। শুভ নীলের বন্ধুদের সাথে কিছু জরুরি কথা বলে নিল। 1 সপ্তাহ কেটে গেল।
হঠাৎ অসুস্থতার কারণে নীল 3 দিনের ছুটি নেয়। গভীর অলসতায় এই দিনগুলোও কেটে গেল। আজ শরীরটা একটু ভালো, তাই কলেজে যেতে চাই। বন্ধুদের মাঝে থাকলে ভালো লাগবে, দিনটা ভালোও যাবে। মিসেস রোজা তার মেয়েকে নিষেধ করেন তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আর একদিন ছুটি কাটাতে বলেন। নীল সুস্থ বোধ করছে, সেজন্য সে কলেজে যাবেই। ক্যাম্পাসে পা রাখতেই বৃষ্টি শুরু হয়ে গেল। নীল কাক ভেজা শরীর নিয়ে ক্লাসে ঢুকলো। আজ এভাবেই ক্লাস করতে হবে, ছুটি নেবে কোনো উপায় নেই। এখনো বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে স্যার আসলেন। বৃষ্টি পড়ে, আকাশ তার অপূর্ব সৌন্দর্য দেখায় পৃথিবীকে। নীল গেটের সামনে এসে দাঁড়ালো। গাড়ি আসতে দেরি হবে। ড্রাইভার কল করে জানিয়েছে রাস্তায় অনেক জ্যাম। ফোন ব্যাগে রেখে রাস্তার ওপারে তাকালো নীল। কত মানুষ হাঁটা চলা করছে, অথচ অভ্র নেই। গত 1 সপ্তাহ কলেজ ছুটির পর লোকটি এখানে দাঁড়িয়ে থাকতো, তাহলে আজ কেন নেই? নীল চারপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে। তানিয়া বলল, কাউকে খুঁজছিস? না না, কেন? তোকে দেখে মনে হচ্ছে তুই কাউকে খুঁজছিস। কাজল মৃদু হেসে বলল, অভ্র ভাইয়ের আজ তার বাবার কোম্পানিতে জয়েন করার কথা, তাই আসেনি। গতকাল আসছিল, তোর খোঁজ খবর নিয়ে গেছে। নীল ভ্রুকুটি করলো, খানিকটা রাগী গলায় বলল, আমার খোঁজ নেওয়ার সে কে? আর তোরাই বা বলতে গেলি কেন? এখন কেউ না, ভবিষ্যতে হতেও পারে। কণ্ঠ তুলল তানজুম। এরপর ও রিকশায় উঠে গেল। নীল দাঁড়িয়ে আছে। 15 মিনিট পর লতিফ চাচা গাড়ি নিয়ে আসলেন। জ্যোৎস্না পরিস্ফুটিত হয়েছে। মাঝরাতে বারান্দায় এলো নীল। তার লম্বা চুলগুলো বিনুনি করা। খোলা আকাশে রাত পাখি শব্দ করে উড়ে গেল। বিশাল আকাশে শুধু একটি মাত্র চাঁদ, তারা নেই। নীল করুণ গলায় বলল, তুমিও কি একা আমারই মতো? ঘড়ির অ্যালার্ম হঠাৎ বেজে উঠল। নীল চোখ খুলল। ঘড়ি বন্ধ করে বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায় সে। 2 হাতে পর্দা সরিয়ে দিল। আজ আকাশ মেঘলা, বৃষ্টি হবে কিনা জানা নেই। নীল কিছুক্ষণ পর ফ্রেশ হতে গেল। তোয়ালেটা চেয়ারে রেখে বারান্দায় পা বাড়ালো। একটা ছোট্ট চড়ুই ছানা উড়ে এসে রেলিংয়ে বসলো। সে উড়তে শিখেছে। একটু পর আবার উড়তে শুরু করলো। বেশিক্ষণ উড়তে পারেনি, নেমে এসেছে। পাখির কাণ্ড দেখে নীলের মন খুব উত্তেজিত হয়ে উঠল। সে রুমে এসে পড়তে বসলো। ফোন বাজছে। মনটা বারবার ফোনের কাছে ছুটছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে তানজুম, তানিয়া ও কাজল। নীল বইটা বন্ধ করে ফোন তুলল। তারা দুপুরের পর সাফারি পার্কে যাওয়ার পরিকল্পনা করে। নীল যেতে রাজি হলো। নীল আলমারি থেকে তার পছন্দের একটা জামা নিল। আব্বু আম্মুর সাথে নাস্তা সেরে 9টার মধ্যে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। কলেজের সামনে গাড়ি থামলো। নীল নামলো। গেটের কাছে দাঁড়িয়ে আছে তানজুম, তানিয়া, কাজল। লতিফ চাচা গাড়ি নিয়ে চলে যেতেই তারা এগিয়ে আসে। হঠাৎ একটি গাড়ি তাদের সামনে এসে থামলো। তানিয়া, কাজল গাড়িতে উঠে বসে। তানজুম গাড়িতে বসে বলল, নীল তাড়াতাড়ি ওঠ। নীল কিছুই বুঝলো না। জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? ক্লাস করব না? না, আজকে ক্লাস ফাঁকি দেব। তানিয়া জবাব দিল, দুপুরের পর যাওয়ার কথা ছিল তো, তাহলে আমরা এখন ক্লাস ফাঁকি দেব কেন? গাড়িতে সেখানে যেতে 1 ঘন্টা এবং ফিরে আসতে 1 ঘন্টা। আর পার্ক 5টায় বন্ধ হয়ে যায়। 4টে গিয়ে 1 ঘন্টায় কি দেখব? তাই সকালে যাব আর 4টের মধ্যেই ফিরে আসব। একদিনের তো ব্যাপার, টেনশন করিস না, বলল কাজল। কাজে পুরোপুরি ঢুকে পড়েছে অভ্র। দম ফেলার সময় নেই। মিটিং শেষ করে চেম্বারে বসলো। টেবিলে রাখা গ্লাসটা থেকে পানি পান করলো। শুভর কল এলো। শুভ অনর্গল বলল, পার্কে যাচ্ছি বাঘ আর হাতি দেখতে। তুই কি আমাদের সাথে যাবি নাকি একাই যেতে পারবি? আমি যেতে পারবো না, সরি রে, আমাকে অফিসের অনেক কাজ দেখাশোনা করতে হচ্ছে, তোরা যা। শুভ কান থেকে ফোন নামিয়ে নিল। আকাশ বলল, ও আসতে পারবে না, আমরা এখন কি করব? শুভর হাত থেকে ফোন নিল আকাশ। শক্ত কণ্ঠে বলল, নীল যাচ্ছে, ঠিকানা পাঠাচ্ছি, তুই 1 ঘন্টার মধ্যে আসবি। নীল গাড়ি থেকে নেমে জায়গাটা ভালো করে দেখে নিল। বিশাল খোলা জায়গা, চারপাশে বাস ও গাড়ির ভিড়। বাইরে প্রচুর খাবারের স্টল এবং খেলনার স্টল রয়েছে। সবকিছু দেখে নিয়ে তারা টিকিট কেনার জন্য এগিয়ে গেল। গেটের নিরাপত্তা টিকিট চেক করার পরই প্রবেশের অনুমতি দেওয়া হয়। বেশ কিছুক্ষণ ধরে বসার জায়গাতে লোকজন বসে আছে, তাই ওরা কাছাকাছি ঘুরতে লাগলো। একটু পর তানজুম নির্জন জায়গা দেখে তাদের নিয়ে দাঁড়ালো। ড্রাইভার সাথে থাকায় সে অভ্রকে নিয়ে আসে। ড্রাইভারকে গাড়িতে বসতে বলে অভ্র এগিয়ে গেল। আকাশকে কল করলো, ফোন রিসিভ করছে না। শুভর ফোন বন্ধ। টিকিট কেটে গেট দিয়ে ঢুকলো অভ্র।
এদিক ওদিক তাকিয়ে হাঁটতে লাগলো। কাজল দেখে অভ্র এদিকেই আসছে। অভ্র এখনো তাদের দেখেনি। কাজল তানজুমকে ইশারা করে যে অভ্র এসেছে। তানজুম ছক আঁকতে লাগলো। সে হঠাৎ বলল, নীল, তুই এখানে অপেক্ষা কর, আমরা একটু টয়লেট থেকে আসছি। নীল অবাক গলায় জিজ্ঞেস করলো, তিনজন একসাথে টয়লেট? তানিয়া বলল, হ্যাঁ, কলেজে যাওয়ার পথে আমরা প্রচুর ফুচকা খাই, সে কারণে হয়তো এখন গ্যাস হয়ে গেছে। নীল ফ্যাল ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে তারা চলে গেল। চোখের আড়ালে এসে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আকাশ আর শুভ একইভাবে অন্য গাছের আড়ালে লুকিয়ে আছে। অভ্রকে দেখে আকাশ শুভর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাদের প্ল্যান কাজ করেছে, এখন অভ্র শুধু তার মনের কথা বলতে পারলেই হয়। নীল একা দাঁড়িয়ে আছে। অভ্র মৃদু হেসে ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি এখানে একা আসছো? পুরুষ কণ্ঠটা অপরিচিত হওয়ায় নীল মাথা ঘুরিয়ে অভ্রর দিকে তাকালো। সাথে সাথে অভ্রকে উপেক্ষা করার চেষ্টা করলো নীল। অভ্র তড়িঘড়ি করে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমি তোমার সাথে কথা বলতে চাই, আর তুমি প্রতিবার পালিয়ে যাও। আমার কথাটা শোনো। আমার শোনার কিছু নেই। নীল এক পা বাড়ায়। অভ্র হঠাৎ নীলের হাত ধরল। নীল অবাক দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন। অভ্র বলল, আমার কথা শেষ হয়নি, দাঁড়াও চুপচাপ। অভ্রর হাত থেকে নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে নীল হঠাৎ অভ্রর গালে চড় মারল। তারপর উচ্চস্বরে চেঁচিয়ে বলল, আমি আপনাকে পছন্দ করি না, আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না। অভ্র মাথা নিচু করে ফেলল। এরপর বিনা বাক্যে চুপচাপ চলে যায়। রাত 2টো বাজে। আকাশ ফোনে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায়। সহসাই ফোন বেজে উঠল। গভীর ঘুম ভেঙে গেল রিংটনের শব্দে। ঘুম ঘুম চোখে যন্ত্রটা হাতে নিল আকাশ। সে চোখ খুলে স্ক্রিনে নামটা দেখার চেষ্টা করলো। যন্ত্রটা কানের কাছে রাখে। আছিয়া চৌধুরী কাঁদছেন। সহসা সে উঠে বসলো। আকাশ এক হাতে চুল ঝাঁকিয়ে বলল, কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন? চাচার তোয়া ভালো আছে তো? আছিয়া এলোমেলো কণ্ঠে বলল, বাবা, আমার অভ্র কোথায়? এত রাত হলো এখনো বাড়ি ফিরছে না কেন? আকাশ বলল, আন্টি আপনি কাঁদবেন না, আমি বিষয়টা দেখছি। আকাশ শুভকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। 2 ঘন্টা এদিক ওদিক খোঁজার পর অভ্রকে খুঁজতে খুঁজতে নীলের বাড়ির রাস্তার কাছে আসলো। ল্যাম্পপোস্টের নিচে গাড়ি পার্ক করে শুভ। তারপর বোতল থেকে পানি পান করে। শুভ ভেজা গলায় বলল, আমার মনে হয় আমরা এখানে অভ্রকে খুঁজে পাবো। রাস্তার ধারে একজন লোক বসে আছে। একটা কুকুর তার সামনে লেজ ভাঁজ করে বসে আছে। লোকটির হাতে বেকারির রুটি। সে তা ছিঁড়ে ছিঁড়ে কুকুরকে দিচ্ছে। লোকটাকে দেখে শুভ বলল, ওটা অভ্র না? অভ্র হুইস্কি খেয়েছে, ওর নেশা চলেছে। অভ্রকে ধরে গাড়িতে বসালো ওরা। এতক্ষণে ভোর হলো। কলিং বেল শুনে দরজা খুললেন আছিয়া, যেন দরজার পাশেই বসেছিল। রাজীব চৌধুরীর ছেলের অবস্থা দেখে আকাশ ও শুভর থেকে কারণ জানতে চায়। আকাশ সত্য কথাটাই বিস্তারিত বলল। রায়হান সরকার 1 সপ্তাহের জন্য নেপালে যান। ওখানে অফিসের সমস্ত কার্যক্রম শেষ করে উনি আজই ফিরছেন। এয়ারপোর্ট থেকে সোজা অফিসে আসেন। হাতে একটু কাজ আছে, সেটা সেরে বাড়ি যাবেন। রায়হান সরকারের পিএ দরজায় কড়া নাড়লেন। রায়হান বলল, আসো ফাহাদ। ফাহাদ বলল, স্যার, ব্যবসায়ী রাজীব চৌধুরী আপনার সাথে দেখা করতে আসছেন, আমি কি তাকে নিয়ে আসবো? 2 সপ্তাহ আগে পত্রিকায় যে রাজীব চৌধুরীকে নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত হয় সে? হ্যাঁ স্যার, তিনি। যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো, আর তার জন্য খাবারের ব্যবস্থা করো। ওরা দুজন মুখোমুখি বসে আছে। রাজীব কাজের কথা বলা বন্ধ করে এক সময় মূল প্রসঙ্গ তুলে আনেন। একমাত্র ছেলের জন্য তিনি রায়হানের মেয়ের হাত চেয়েছেন। রায়হান রাজীবের মুখ থেকে ঘটনাটা শুনেছে। উনি আকাশের কাছ থেকে যতটুকু শুনেছেন তাই বলেছেন। ওনার মেয়েটি তার চরিত্র ও সম্মান বজায় রেখেছেন। গর্ববোধ করেন রায়হান। রায়হানের এখন নীলকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। রাজীব চৌধুরীর কথা মাথায় রেখে তিনি তাকে একদিন বাসায় আসতে বললেন। মেয়েটিকে তারা দেখবে, ওরা ছেলেটিকে দেখবে। পছন্দ হলে পরে বিয়ের কথা বলবেন। রাজীব চৌধুরী আগামী শুক্রবার তারিখ দেন। তারপর উঠলেন। সন্ধ্যায় বাড়ি ফিরলেন রায়হান। এতদিন পর বাবাকে পেয়ে মেয়ের আনন্দের শেষ নেই। শুক্রবার 2 দিন পর, হাতে সময় বেশি নেই। সেই চিন্তা থেকেই নীল ও স্ত্রী রোজাকে মেয়েকে দেখতে আসার কথা জানালেন। নীলের হাসি বরণ মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। রায়হানের মা রাহেলা খাতুন ছেলের কথা শুনে বললেন,
হুট করে দেখতে আসবে বললেই কি হয়? তাছাড়া ছেলে ও তার পরিবার কেমন আগে তো তা জানা দরকার, বাকি সব কিছু হবে তারপর। রায়হান মুচকি হেসে বললেন, মা, ওরা আসবেন শুক্রবার, আপনি তখন তাদের নিজের চোখে একবার দেখে নেবেন। তারা ভীষণ ভালো লোক, আপনার ওদেরকে পছন্দ হবে। রাত 10টায় বাসায় ফিরল অভ্র। সে তার বাবার সাথে দেখা করতে তার রুমে আসলো। রাজীব তার ছেলের উদ্দেশ্যে বললেন, শুক্রবার আমরা মেয়ে দেখতে যাব, মেয়ে পছন্দ হলে তোমার মা তাকে আংটি পরিয়ে দেবেন, তারপর আমি বিয়ের দিন তারিখ ঠিক করব। অভ্রর মন সায় দিচ্ছে না, যেতে চায় না সে। ছোট থেকে বাবার সব কথা মাথা পেতে নিয়েছে অভ্র, কখনো মুখে মুখে তর্ক করেনি, স্বভাবত এখনো চুপ করেই রইল। শুক্রবার খুব দ্রুতই এলো। সপরিবারে বেরিয়েছেন রাজীব চৌধুরী, কিছুক্ষণের মধ্যেই আসবেন। রায়হান সরকার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন আয়োজনের কোনো কমতি রাখেননি তো। নীলকে সাজিয়ে তোলার জন্য ওর বান্ধবীরা আসে। মিসেস রোজা তানজুমের হাতে একটা শাড়ি তুলে দিলেন এবং নীলকে শাড়িটা পরতে বললেন। কাজল শাড়ি পরাতে জানে, সে শাড়িটা পরিয়ে দিল। তানজুম নীলের চুল বেঁধেছে আর তানিয়া একটু সাজিয়ে দিল। অতিথিদের আপ্যায়ন করে বৈঠকখানায় বসানো হয়েছে, খাবারের সরঞ্জাম টেবিলে রাখা আছে। রায়হান সরকার ওদের খেতে বললেন। রাজীব চৌধুরী প্রথমে ঠান্ডা শরবত হাতে নিলেন। ঠান্ডা পানির শরবত খেয়ে আগে শরীর ঠান্ডা করবেন, এরপর অন্য কিছু খাবেন। অভ্র কিছুই নেয়নি। তোয়া হঠাৎ বলল, নতুন ভাবির কাছে যাব। আছিয়া বলেন, চুপচাপ বসে থাকো, ওরা মেয়েকে নিয়ে আসবে। কখন আনবে? সময় হোক। রাহেলা খাতুন সোফায় হেলান দিয়ে বসে আছে, ছেলে এবং পরিবারকে ওনার পছন্দ হয়েছে। রায়হান নীলকে নিয়ে আসার জন্য অনুমতি দেন। রোজা ওপরের তলায় খবর পাঠায়। কিছুক্ষণ পর নীল নেমে এলো। তানজুম নীলের ঠিক পিছনে দাঁড়ালো। তানিয়া নীলের কানে কানে বলল, আমরা সবাই আছি, ভয় পাস না। নীলের হাত কাঁপছে অসম্ভব রকমের, একটু ঘামতেও লাগলো। তারা প্রথম দর্শনেই নীলকে পছন্দ করলো। আছিয়া চৌধুরী ব্যাগ থেকে আংটিটা বের করে নীলের আঙুলে পরিয়ে দিলেন। হাসি মুখে জিজ্ঞেস করলেন, মা, তোমার নাম কি? নীল বলল, নীলাঞ্জনা। খুব ধীরে বললেও বাক্যটা অভ্রর কানে ধরে। অভ্র মাথা তুলে নীলকে দেখে অবাক চোখে আকাশের দিকে তাকায়। আকাশ বাঁকা ঠোঁট করে হাসলো, ঠোঁট চেপে বলল, এইসব আঙ্কেল ব্যবস্থা করেছেন। অভ্র মাথা নিচু করে মুচকি হাসলো। চলতি মাসেই বিয়ের তারিখ ঠিক করতে চান রাজীব চৌধুরী। রায়হান সরকার কিছুক্ষণ ভাবলেন, মায়ের সঙ্গে পরামর্শ করে তিনি রাজি হলেন। অভ্র আর নীলকে কিছুক্ষণ আলাদা করে কথা বলার জন্য সময় দেয়া হলো। নীল অভ্রর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দয়া করে বিয়েটা ভেঙে দিন। রিলেশন করো না তো সমস্যা কি? আমি আপনাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমি চাই। রাগে ও ক্ষোভে চোয়াল শক্ত করল নীল। নীল সারা রাত ঘুমাতে পারেনি চিন্তায়। ভোরবেলা স্নান সেরে বিছানায় বসলো। আজ কলেজ যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে। কাল রাতে আম্মু বলেছিল বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি থেকে কলেজে যাবা, কথাটা মাথায় গেঁথে আছে। নীলাঞ্জনার আজ বিয়ে। ওর বিয়ের আয়োজন চোখে পড়ার মতন। সরকার বাড়িটা নতুন রূপে সেজে উঠেছে। সন্ধ্যার দিকে তারাবাতি ঝিলমিল করছে। লোকজন বিয়ের আসরে বসে গসিপ করছে। রায়হান সরকার পাত্রর বাবা রাজীব চৌধুরীর সঙ্গে দাঁড়িয়ে বিয়ে দেখছেন। নীলের বিয়ে সম্পূর্ণ হলে তিনি বুক ভরা স্বস্তির নিঃশ্বাস নিলেন। হঠাৎ তানজুম এসে হাজির। তার চোখ মুখ ফ্যাকাশে, এক টানা কান্না করার ফল। তানজুম একটা বাক্স নীলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে ধর। এটা কি? তোর জন্য চকলেট, নতুন জায়গায় যাচ্ছিস, প্রয়োজনে লাগবে। নীল বাক্সটা নিল। কনে বিদায়ের সময় কনের সঙ্গে কুলোধারা যেতে হয়, তার সঙ্গে যাবেন রাহেলা খাতুন। নিয়ম শেষ করেই বর ও কনেকে গাড়িতে বসানো হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি চলতে শুরু করে। নতুন বউ, লোকজন ঘর ভর্তি, অসংখ্য মানুষের মাঝে ইতস্তত লাগছে নীলের। আছিয়া চৌধুরী ওর মুখখানা দেখে বুঝতে পারল সাদাসিধে মেয়েটা এসবেও অভ্যস্ত নয়। আছিয়া চৌধুরী উঁচু গলায় কথা বলে ঘরটা খালি করে গেলেন। একটা পাতলা শাড়ি তোয়ার হাতে পাঠিয়েছেন। তোয়া শাড়িটা বাড়িয়ে দিতে দিতে বলল, মা দিল, বলল এসব চেঞ্জ করে শাড়িটা পরার জন্য। নীল শাড়ি নিল, বলল, আমি শাড়ি পরতে জানি না। আছিয়া চৌধুরী শাড়ি পরিয়ে দিল। নীলকে মেয়ের মতন করে আদর যত্ন করে নিজের হাতে খাবার খাইয়ে দিল আছিয়া। এরপর মাথায় হাত বুলিয়ে চলে যান। ঘরের দরজা বন্ধ। ছোট বোনেরা দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। বকশিস না পেলে ওরা দরজা খুলবে না।
বোনেদের হাতে টাকা গুঁজে ওদের খুশি করে রুমে এলো অভ্র। নীল বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে ভীষণ স্নিগ্ধ লাগছে। অভ্র আর তাকে ডাকলো না, ঘুমাতে দিল। সকালবেলা তোয়া হাজির। নীল স্নান সেরে রুমে পা রাখতেই দরজায় টোকা পড়ল। শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা টেনে দরজা খুলল ও। তোয়া বলল, মা তোমাকে ডাকছেন। তুমি তো নতুন বউ, আজ তোমার বউ ভাত, সেজন্য রান্নাঘরে তুমিই প্রথম আগুন জ্বালিয়ে পায়েস বানাবে। তুমি নিশ্চয়ই রান্না জানো না, আর যদি না জানো তাহলেও চিন্তা করো না, মা সব দেখিয়ে দেবেন। তোয়া কথাগুলো বলা শেষ করে নীলের হাত ধরে সিঁড়ির দিকে নিয়ে গেল। সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবেই মিটে যায়। আগামীকাল থেকে নীল কলেজে যাবে। অভ্র তাকে জানায় রোজ সে ওকে কলেজে নামিয়ে দেবে। অভ্র নীলের সঙ্গে কথা বলা শেষ করে বাবা রাজীব চৌধুরীর সঙ্গে কথা বলতে গেল। 2 সপ্তাহের মধ্যে তাকে আমেরিকা যেতে হবে, ব্যক্তিগত প্রয়োজন। শ্বশুর ও শাশুড়ির জন্য আপেল কাটছে নীল। সহসা ছুরিটা আঙুলে লাগলো, গলগল করে রক্ত বের হচ্ছে। নীল চেঁচিয়ে উঠল। অভ্র দ্রুত হাত দিয়ে কাটা স্থান চেপে ধরে রক্ত বন্ধ করলো। উত্তেজিত কণ্ঠে বলল, বাবা, ডাক্তার আঙ্কেলকে কল দাও, অ্যাম্বুলেন্সে খবর দাও। নীল বলল, তেমন কিছু হয়নি, আপনি শান্ত হন। আছিয়া আঙুলটা ব্যান্ডেজ করে দিলেন। নীল বসার ঘর ত্যাগ করলো। একা ভালো লাগছে না। তোয়া বাড়িতেই আছে, ওর সাথে গল্প করার জন্য তার রুমে এলো। দরজাটা ভেজানো ছিল। তোয়া বারান্দায় আছে, ক্ষীণ স্বরে ফোনে কথা বলছে। ফোনের ওপাশ থেকে কিছু বলছে। তোয়া খিলখিল করে হাসিতে ফেটে পড়ে। তোয়া বলল, তুমি যখন তখন কল দিও না, মা আশেপাশে থাকলে ধরতে পারলে ভীষণ বকবে। আমি ফ্রি হয়ে তোমাকে কল দেব, ঠিক আছে? তোয়া কল কাটলো। নীল গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ছিল? তোয়ার থেকে বিস্তারিত শুনে অবাক হলো নীল। বিস্ফোরিত হলো, রূঢ় গলায় বলল, তোমার বয়স কম, এই সময়টা প্রেম ভালোবাসার না, মন দিয়ে পড়াশোনা করো। তোয়া বলল, ভাবি, তুমি বাবা মাকে কিছু বলবে না তো? বলবো না, এক পলক চেয়ে বলল নীল। তুমি অনেক ভালো। রাত 11টা। নীল শুয়ে ঘুমিয়ে গেছে। বারবার এপাশ ওপাশ করার জন্য শাড়ির কুঁচি খুলে গেছে। অভ্র এলো কিছুক্ষণ পর। সে রুমে প্রবেশ করে লাইট জ্বালালো। নীল ঘুম ঘুম চোখে উঠে দাঁড়ালো। খেয়াল করলো শাড়ি খুলে গেছে। লজ্জিত মুখে শাড়িটা শরীরে পেঁচিয়ে নিল। অভ্র বলল, আমি যদি পরিয়ে দিই আপত্তি করবে না তো? মাকে ডেকে দিন। বর আছে তবুও শাশুড়িকে ডাকছো, মানুষ কি ভাববে? নীল কথা বলল না। অভ্র শাড়ি ধরল। তার প্রতিটা স্পর্শে নীল কেঁপে উঠল। নীল চোখ বন্ধ করে নেয়। অভ্র তাড়াতাড়ি শাড়ি পরিয়ে দেয়। অভ্র বলল, এইবার তো আমার মনে হয় তোমার শাড়ি পরা শেখা উচিত। নীল দূরে সরে গেল। অভ্র মৃদু হাসল, মলিন হাসি। তারপর বারান্দার দিকে এগিয়ে গেল। জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমাকে সুখ ভেবে ভালোবাসি, কিন্তু তুমি দুঃখ ভেবে দূরে সরাও। অপেক্ষা সত্যিকারের ভালোবাসার নিদর্শন। অনেকেই ভালোবাসতে জানে, কিন্তু অপেক্ষা করে ভালোবাসা প্রমাণ করতে জানে না। প্রয়োজনে আমি চিরকাল তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করব। আমি বিশ্বাস করি একদিন তুমি আমাকে ভালোবাসবে। অভ্র নীলকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। নীল নির্বাক হয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। অভ্র তাকিয়ে দেখলো সে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমে খাবার নিয়ে এলো নীল। টি টেবিলের ওপর রেখে বলল, আসছেন অনেকক্ষণ, এখন একটু খেয়ে নিন। অভ্র বলল, আজ এত মায়া? খুশি হওয়ার কোনো কারণ নেই, মায়ের জন্য করেছি। তিনি যদি জানেন যে আপনি রাতে না খেয়ে ঘুমিয়েছেন তাহলে অনেক কষ্ট পাবেন। অভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, মা কষ্ট পাবে সেটা বুঝলে আমার যে কষ্ট হয়, তুমি কি দেখছো না? অভ্র বসা থেকে উঠে দাঁড়ালো। ব্লেজারটা পরে বলল, আজকে রাতটা আকাশ আর শুভর সঙ্গেই কাটাবো, তুমি ঘুমিয়ে পড়ো। নীল বলল, এখন অনেক রাত, প্লিজ যাবেন না? অবাক চোখে তাকিয়ে রইল অভ্র। তারপর বলল, যাচ্ছি না। সকালের দিকে অভ্রর কাজিন বোনেরা বাড়িতে আসলো। ওদের আনন্দ উল্লাসে বাড়িটা যেন হঠাৎই জেগে উঠেছে। সবাই একসাথে বসে আড্ডা গল্পে মজে গেছে। নীল ওদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেল। নীল রুমে এলো। অভ্র বলল, আজ কলেজ যাবে না? এখনো রেডি হওনি যে? নীল ক্ষীণস্বরে বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজ কাজলের বিয়ে, তেমন কোনো বড় অনুষ্ঠান হবে না, ঘরোয়াভাবে ছোট্ট একটা আয়োজন করা হবে। আমি কি যাব? অভ্র কিছুক্ষণ ভাবলো, বলল, বিকেলে তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব। নীল খুশি হয়ে মুচকি হাসলো। একটা ছেলের সঙ্গে কাজলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বাড়িতে ওর বাবা যখন জানতে পারেন তখন কাজলকে চড় মারেন এবং তার কলেজে যাওয়া বন্ধ করে দেয়।
মধ্যবিত্ত মানুষ, মান সম্মান হারানোর ভয় তাদের প্রচুর। তন্ময় একদিন কাজলের বাবার সঙ্গে দেখা করে। সরকারি চাকরি তার, দেখতে শুনতে ভালো বই কি বিয়েতে রাজি হন কাজলের বাবা। তন্ময় খুব সাধারণভাবে বিয়েটা করতে চায়, কারণ ওর হবু শ্বশুরের বিশাল আয়োজন করার সামর্থ্য নেই। কথাটা ঘুরিয়ে সে নিজের ওপর নিল। শুধু কয়েকজন বরপক্ষ আসবে আর বউ উঠিয়ে নিয়ে যাবে। সন্ধ্যের দিকে দুজনকে হলুদ দিতে শুরু করে। এরপর রুমের মধ্যে পাশাপাশি বসিয়ে বিয়েটা সম্পূর্ণ করেন। বাড়ির ছোট্ট সদস্যরা এক কোনায় বসে হাতে মেহেন্দি দিচ্ছে। ওরা ছোট বলে বিয়ে নামক সম্পর্কটার মূল্য বোঝে না, নিজেদের মধ্যেই আনন্দ করছে। অভ্র নীলের দিকে এগিয়ে গেল, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওদিকে বাচ্চারা মেহেন্দি দিচ্ছে, তুমি দেবে না? নীল বলল, আমার বিয়ের মেহেন্দির রং এখনো যায়নি। শুনেছি কনের হাতের মেহেন্দির রং যত গাঢ় হয় বর ততই ভালোবাসে। তোমার হাতে মেহেন্দির রং তো বেশ গাঢ়। ওসব আজে বাজে কথা। আজে বাজে কেন? আমার ভালোবাসায় তুমি কোনো কমতি দেখছো? আমি তর্ক করতে চাইছি না। রাত বেশি হওয়ার আগেই বাড়ি ফিরে এলো ওরা। আচিয়া চৌধুরী ড্রয়িং রুমে বসে আছেন। ছেলে ও বউকে দেখে তিনি কাজের ছেলেটাকে ডেকে খাবার গরম করতে বললেন। অভ্র বলল, আমরা খেয়ে আসছি মা, ওসব ছাড়ো, এখন বলো তুমি এখনো ঘুমাওনি কেন? তোদের জন্যই অপেক্ষা করছিলাম, এখন যাও ঘুমাও। আছিয়া চৌধুরী অভ্রর ঘরটা সেটিং চেঞ্জ করেছে। সোফা ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে। অভ্র বিছানায় গিয়ে শুয়ে পড়ল। নীল বলল, এখানে শুয়েছেন কেন, সোফায় যান। অভ্র বলল, সোফা তো নেই। অভ্র উঠে দাঁড়ালো। নীল বিছানায় শুয়ে চোখ বুঝল। অভ্র নিচে শোবে না, এজন্য বারান্দায় এসে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ পর নীলের ঘুম ভাঙলো। সে ঘুম থেকে উঠে অভ্রকে কোথাও দেখলো না। বারান্দায় এসে অভ্রকে বলল, বাইরে তো ঠান্ডা, আপনি বারান্দায় কি করছেন, ভিতরে আসুন। অভ্র রুমে এলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো বিছানার মাঝখানে একটি কোল বালিশ। কোনো সন্দেহ নেই নীল তার ঘুমানোর জন্য জায়গা আলাদা করে দিয়েছে। বিয়ের 1 মাস পূর্ণ হলো, বোধহয় একটু একটু করে সন্ধি হচ্ছে। অভ্র শুয়ে পড়ল। কোল বালিশের দিকে ইশারা করে বলল, এটাকে মাঝখানে থেকে সরিয়ে ফেললে হয় না? নীল বলল, না। অভ্র হুট করে বলল, নীল। জি। ঘুমাওনি? না। কেন? তোমাকে একটা প্রশ্ন করি, সত্য বলবে কিন্তু। কি প্রশ্ন? এই 1 মাসে তোমার মনে কি আমার জন্য একটুও ভালোবাসা তৈরি হয়নি? নীল জবাব দিল না। অভ্র বলল, কাউকে ভালোবাসো, তার জন্যই কি আমাকে গ্রহণ করতে পারছো না? নীল নিশ্চুপ। অভ্র ঘুমানোর চেষ্টা করলো। আছিয়া চৌধুরী রান্নাঘরে খাবার তৈরি করছে। নীল আর তোয়া এসে একসাথে দাঁড়ালো। তোয়া বলল, কি করছো মা, দারুণ গন্ধ। স্ন্যাক্স তৈরি করছি, তোরা গিয়ে বস, আমি ভাজা শেষে নিয়ে আসছি। এই সময় কলিং বেল বেজে ওঠে। আছিয়া চিন্তিত কণ্ঠে বলল, এত সকালে কে এলো? রহিমা, দরজা খুলে এসো। আকাশ আর শুভ আসছে। সেই যে অভ্রর বিয়ের দিন গেল, ওরা তারপর আর এমুখো হয়নি দুজন। অফিসে কাজের চাপ, আজ একটু সময় পেয়েছে আর এসেছে। অভ্র অফিস যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে নিচে নামে। ওদের দেখে চমকে যায়। আকাশ বলল, জলদি আয় তো, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। কি কথা? শুনলাম তুই আবার আমেরিকা যাচ্ছিস। হ্যাঁ, শুক্রবার আমার ফ্লাইট, কিছুদিন পর গেলে হয় না? কেন? শুভ বলল, আমরা যে লুকিয়ে বিয়ে করে ফেলেছি সেটা বাড়িতে জানাজানি হয়ে গেছে। বাবা মা খুব ক্ষেপে আছেন, ওনারা চাচ্ছেন আমাকে ঘর থেকে বের করে দেবেন। তুই আমার হয়ে একটু বুঝাবি প্লিজ। বিয়ে? কাকে আর কবে? তুই যেদিন করেছিস সেদিন। অভ্র বলল, আমাকে আগে কেন বলিসনি? তাছাড়া এই ব্যাপারটা তো আকাশ নিজেও সলভ করতে পারে, ওকে নিয়ে গেলেই তো হতো। শুভ ইতস্তত করে বলল, ওর প্রবলেম আমার থেকেও ডাবল। অভ্র ভ্রুকুটি করলো, বলল, মানে? ওর বউ প্রেগনেন্ট। এক নিঃশ্বাসে বলল শুভ। অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। রুদ্ধ নিঃশ্বাস ফেলে বলল, তোর আগে আমি বিয়ে করেছি আর তুই আমার আগে বাবা হবি? অভ্র পুরো ঘটনাটা শুনেছে আকাশ আর শুভর কাছ থেকে। আকাশ ও তানজুমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, তাই অনেকদিন আগে ওরা শখ করে বিয়ে করে ফেলে। তাদের বিয়ের সাক্ষী তানিয়া, কাজল, শুভ। আর অভ্রর বিয়ের দিন রাতেই বিয়ে করে তানিয়া আর শুভ। কয়েক বছর পর পারিবারিকভাবে বিয়ে করতে চেয়েছিল শুভ, তার আগেই বাড়িতে জানাজানি হয়ে গেল তানজুম প্রেগনেন্ট। এটাও ছিল আকাশের কাছে ভূমিধসের মতন। অভ্র থেমে গেল, অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি সব ম্যানেজ করছি। আজ বুধবার, অভ্রর সহযোগিতায় ওর বন্ধুদের বিয়ে সম্পূর্ণ হলো।
অফিস থেকে অতি জরুরি কাজের জন্য আজ রাতের ফ্লাইটে অভ্রকে লন্ডন যেতে হবে। আইএস কোম্পানির সিওর সঙ্গে মিটিং আছে। এই মিটিংটা সুন্দর মতন হলে ওদের কোম্পানির বিশাল লাভ পাবে। অভ্র বাড়ি এসে মার বাবাকে জানালো। আছিয়া চৌধুরী বললেন, একা যাবি? নীলকে সঙ্গে করে নিয়ে যা। তাছাড়া বিয়ের পর তো তোরা কোথাও ঘুরতেও যেতে পারিসনি। অভ্র নীলের দিকে তাকিয়ে বলল। নীল বলল, না না, আমি যাব না। কেন মা? আমার ফ্লাইটে ভয় লাগে মা। নীল স্বস্তি ফিরে পেল। অভ্র চলে গেলে ওর দিনগুলো ভালো কাটবে, রোজ রোজ ওকে দেখতে হবে না। অভ্র লাগেজ গুছিয়ে নিল। নীলের থেকে ওর ফোনটা চেয়ে বলল, তোমার ফোনটা দাও। কেন? বলছি দাও। অভ্র নীলের নাম্বার ওর ফোনে সেভ করে নিল। এরপর বলল, আমি পৌঁছে তোমাকে কল করব, আর তোমার যদি আমাকে মনে পড়ে তুমি মাঝে মধ্যে আমাকে কল দিও। নীল বলল, আমার মনে পড়বে না। অভ্রর সঙ্গে এয়ারপোর্ট যাচ্ছেন ওর বাবা। রাত গভীর হতে লাগলো। নীল চুলগুলো হাত খোঁপা করে নিল। ফাঁকা রুমটায় এক পলক দু পলক তাকিয়ে রুম ত্যাগ করলো। হাঁসফাঁস লাগছে। বারান্দায় এসে দাঁড়িয়ে শূন্য আকাশটার দিকে দেখতে লাগলো, আর বারবার হাতের ফোনটা নিয়ে সময় দেখে নেয়। নিজের অজান্তেই অভ্রর কলের অপেক্ষা করছে নীল। লোকটা বলে গেছে পৌঁছেই প্রথমেই তাকে কল দেবে। সকাল 9টা। আজ থেকে নীলকে কলেজে পৌঁছে দেবে ড্রাইভার, এবং সময় হলে উনিই নিয়ে আসবেন। ক্লাসে বসেও মনটা উসখুস করছে। ছুটির পর গাড়ির জন্য দাঁড়িয়ে রইল। অভ্র তাকে কলেজে নামিয়ে দিত, এটা যেন ওর অভ্যেস হয়ে গেছে। ড্রাইভারকে দেখলেই কান্না পাচ্ছে। নীল ওর বন্ধুদের সঙ্গে বিষয়টা শেয়ার করে। তারা বলেছে অভ্রকে কল ব্যাক করার জন্য, অথচ ও দেশের নাম্বার তার কাছে নেই। তাছাড়া সে তো এখনো সে দেশে গিয়ে পৌঁছাতেই পারেনি। 24 ঘন্টার পথ, এখনো 12 ঘন্টা বাকি আছে। অভ্র চলে যাওয়ার পর আজ 2 দিন। নীলের মন খারাপ। সে ওখানে পৌঁছে কাউকে কল করেনি, এজন্য আরও খারাপ। রাজীব চৌধুরী পুত্রবধূকে বললেন, শোনো বৌমা, কয়েকদিনের জন্য বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসো, মন ভালো হয়ে যাবে। নীল যাবে না, ওখানে গেলে আরও একা লাগবে। পাহাড়ি এলাকায় রাজীব চৌধুরীর একটা বাড়ি আছে। রাজীব চৌধুরী সেখানে মাঝে মধ্যে গিয়ে সময় কাটাতেন। প্রায় 2 বছর হয় সেখানে যায়নি। স্ত্রী ও পুত্রবধূর মন খারাপ দেখে তিনি ভাবলেন সেখানে পরিবার নিয়ে ঘুরে ফিরে আসবেন। একজন তত্ত্বাবধায়ক বাড়ির যত্ন নেয়, তাকে কল দিয়ে বিষয়টি জানিয়ে দিলেন। বিকেল নামার আগেই পৌঁছে যান। গাড়ি থেকে নামলো নীল। হাঁটতে হাঁটতে জায়গাটা দেখে নিল। ঘন জঙ্গলের বুক চিরে মসৃণ রাস্তা, দুধারে বড় বড় গাছ ও উঁচু পাহাড়। রাস্তায় দাঁড়িয়ে বনের ভিতরকার হরিণ দেখতে পেল নীল। বাড়ির সামনেই কয়েকটি ময়ূর দাঁড়িয়ে আছে। তোয়া উচ্চকণ্ঠে বলল, দেখো ভাবি, ময়ূর। সুন্দর। তোমাদের? হ্যাঁ। দুজন দরজার দিকে এগিয়ে গেল। অনেক দূরের ভ্রমণ, সবাই ক্লান্ত। আজকে বিশ্রাম নেবে, এরপর আগামীকাল ঘুরতে বেরিয়ে পড়বে। চারিদিক থেকে পাখির কিচিরমিচির শব্দে খুব ভোরে ঘুম ভাঙে। সকালে নাস্তার পর পর বাড়ি থেকে বেরিয়ে সবাই একসাথে ঘুরে বেড়ায়। এখানে আসার পর নীলের মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। সবাই হেঁটে হেঁটে পাহাড়ের কাছে যাচ্ছে। তারপর সবাই উঁচু পাহাড়ে উঠল। এখান থেকে পুরো জায়গাটা পরিষ্কার দেখা যায়। অনেক সুন্দর জায়গা। পাহাড়ের চূড়া থেকে একটা নদী দেখা যায়। সেখানকার পানি খুবই সুন্দর। নীল বলল, আমি ওই নদীর ধারে যাব। রাজীব চৌধুরী বললেন, সেখানে যাওয়ার নিষেধ, ওই পানিতে কুমির আছে। নীল বলল, এত সুন্দর পানিতে কুমির? অবিশ্বাস্য। 2 দিন পুরো বাগান পরিদর্শন করে সবাই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ বেল বাজতেই দরজা খুলে দিল অভ্র। অভ্রকে ফিরে আসতে দেখে খুশি হন আছিয়া চৌধুরী। নীল হতবম্ব হয়ে গেল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। অভ্র জানে না গত 6 দিনে নীল তাকে কতটা মিস করেছে। অভ্রকে হঠাৎ সামনে দেখবে নীল কল্পনাও করেনি। বিয়ের প্রায় 1.5 মাস হতে চলল। এতদিনে অভ্রর পছন্দ সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে নীলের। অভ্র বাবার সাথে রুমে গেল। শাশুড়ির অনুমতি নিয়ে নীল আজ তার প্রিয় খাবার রান্না করতে লাগলো। সব ধরনের রান্না শেষ করতে দুপুর হয়ে যায়। টেবিলে খাবার গুছিয়ে দিয়ে নীল গোসল করতে রুমে চলে যায়। ফিরে এসে দেখলো সবাই খেতে বসেছে। অভ্রর পাশে অচেনা মেয়েকে দেখে নীল থমকে গেল। অভ্র সকলের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিল। মেয়েটি তার ছোটবেলার হারিয়ে ফেলা বন্ধু। নীল হাসতে পারল না। অভ্র খাবার খেতে খেতে বলল, মা, রান্নাটা দারুণ হয়েছে। অনেকদিন পর বাড়ির রান্না খাচ্ছি। আছিয়া চৌধুরী বললেন, আজ সব রান্না নীল করেছে। অভ্র চমকে তাকালো। এক চিলতে হাসি উপহার দিয়ে বলল, বেশ ভালো হয়েছে।
এটা খাও। মাছের তরকারিটা অভ্রর পাতার হাতে দিয়ে বলল মারিয়া। অনেক মজা হয়েছে। অভ্রর নাকে মুখে উঠল, সে কাশি দিতে লাগলো। মারিয়া এক গ্লাস পানি অভ্রর দিকে বলল, জলদি পানি খাও। অভ্রর সাথে মারিয়ার বাড়াবাড়িটা পছন্দ করছে না নীল। সে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। বন্ধুরা, নীলের অবহেলায় কি অভ্র বদলে গেল? সত্যিকার ভালোবাসে কি তবে এমনই হয় যে একজনকে কাছে না পেলে তার স্থান অন্য কেউ দখল করে নেয়? অভ্র এবং নীলের সাথেও কি এই একই ঘটনা ঘটবে? কি মনে হয় আপনাদের? আজ এতটুকুই। পরবর্তী ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।